তো দেখো আজকে আমরা কি করছি 11 ক্লাসের ক্লাস 11 এর ফার্স্ট ব্যাচ মানে ফার্স্ট ক্লাস শুরু করছি। তো আমাদের প্রথমে সাবজেক্টগুলো জেনে নিতে হবে। ফার্স্ট আমরা সাবজেক্টস নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে আমাদের অ্যাকাউন্টস। নাম্বার 2 হচ্ছে কস্ট অ্যান্ড ট্যাক্স। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট। ঠিক আছে, কস্ট আলাদা সাবজেক্ট, ট্যাক্স আলাদা সাবজেক্ট, বাট আমাদের 11-12 এর অনুযায়ী আমাদের কস্ট আর ট্যাক্সকে একসঙ্গে মার্জ করে দেওয়া আছে। ঠিক আছে, এক করে দেওয়া আছে। নাম্বার 3 হচ্ছে আমাদের বিজনেস স্টাডিজ। এই তিনটে হচ্ছে আমাদের কোর পেপার। এছাড়া তো বেঙ্গলি ইংলিশ রয়েছেই। ঠিক আছে, বেঙ্গলি ইংলিশ রয়েছে আমাদের। ফোর্থ হচ্ছে কি আমাদের বেঙ্গলি, বা যারা হিন্দি ভার্সন থেকে আসছো তাদের হিন্দি হবে। আচ্ছা, ইংলিশ সবার কম্পালসারি রয়েছে, ইংলিশ সবার রয়েছে। আর এটা হয়ে গেল বেস্ট অফ 5। এটা হচ্ছে আমার বেস্ট অফ 5 এর হিসাব। আর 6th সাবজেক্ট তোমাকে একটা চুজ করতে হয়। 6th সাবজেক্ট তোমাকে একটা চুজ করতে হয়। কখনো কখনো অনেক স্কুল বলে যে 6 সাবজেক্ট নেওয়ার দরকার নেই, অনেক স্কুল বলে 6 সাবজেক্ট নিতে হবে। ঠিক আছে, 6 সাবজেক্টের মধ্যে তোমার কাছে অপশন রয়েছে কি কি নেবে। সবচেয়ে ভালো হচ্ছে ফিজিক্যাল এডুকেশন সব থেকে সহজ এবং স্কোরিং সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। এছাড়া ফিজিক্যাল এডুকেশনে পরে যদি আমার মনে হয় কোনো স্কোরিং সাবজেক্ট আছে তাহলে হচ্ছে ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স। ইভিএস খুব সহজ পেপার। তারপরে একটু কঠিনের দিকে চলে যাচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে না, কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপরে আর একটু কঠিন পেপারের দিকে যাচ্ছে সিএলপিএ মানে কোম্পানির ল অ্যান্ড অডিট। ঠিক আছে, ল অ্যান্ড অডিটটা হচ্ছে সিএলপিএ। তাছাড়াও কঠিন পেপার আর সবচেয়ে কঠিন যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কি ইকোনমিক্স। মানে তোমাদের এই লেভেলে 11-12 এর জন্য বেশ কঠিন হয়ে যায় সাবজেক্টটা ইকোনমিক্স। তো ফার্স্ট প্রেফারেন্স তুমি দেবে তোমাদের ফিজিক্যাল এডুকেশনকে। তোমরা যে স্কুলে ভর্তি হবে বা যারা যারা ভিডিও দেখছো তারা ফার্স্ট প্রেফারেন্স দেবে ফিজিক্যাল এডুকেশনকে। তারপরে যদি না থাকে তোমাদের স্কুলে তাহলে তোমরা যাবে ইভিএস এ, তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন, সিএলপি অ্যান্ড ইকোনমিক্স। ঠিক আছে, প্রথমে 5টা সাবজেক্ট এই থাকবে, আর 6 সাবজেক্টটা তোমরা তোমাদের স্কুল অনুযায়ী চুজ করে নেবে। এবার আসছি দেখো, আমরা যদি বলি আজকে আমরা অ্যাকাউন্টসটা শুরু করব। আজকে আমরা অ্যাকাউন্টসের কিছু কথা শুরু করব। দেখো ফার্স্ট ক্লাস অ্যাকাউন্ট শুরু করার আগে একটা জিনিস বোঝাই। তুমি ধরো এটা ধরো একটা এডুকেশনাল পেজ। ঠিক আছে, এটা হচ্ছে কি এডুকেশন ট্রি। ঠিক আছে, এর বেস যেই গাছের বেস সবচেয়ে ভালো হবে না সেই গাছটা অনেক বড় হয় আর সেটার ফুল ফলও অনেক ধরে। তো এডুকেশনাল ট্রি। এবার এটার সামনে আমরা একটুখানি, যেহেতু আমরা কমার্স নিয়ে পড়ছি, কমার্স এডুকেশন ট্রি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো এর বেসটা হচ্ছে যে মানে এই ট্রিটার বেস হচ্ছে গিয়ে আমাদের 11 and 12। ঠিক আছে, 11 and 12 হচ্ছে কমার্সের বেস। ঠিক আছে, এটা হচ্ছে ভিত। এরপরে আমরা যখন যাব, এরপরে আমরা যখন পড়ব বিকম মানে ব্যাচেলার ইন কমার্স। তো বিকম যখন পড়বো, ওয়েদার তুমি অনার্স নিচ্ছ বা পাস নিচ্ছ, যেটাই তুমি নিচ্ছ কোনো অসুবিধা নেই। বিকমটা হচ্ছে কি তার নেক্সট ধাপ। এরপরে অনেকে এমকমটাও করে, অনেকে এমকম করে না। ঠিক আছে, এমকম করুক বা না করুক, এমকম যদি তুমি নাও করো, এখান থেকে তোমার প্রফেশনাল কোর্সটা চালু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই জায়গাটাকে এরকম ভাবে বুঝিয়ে দিই। এখান থেকে তোমার কাছে ব্রাঞ্চেস বেরিয়ে যাচ্ছে যে তুমি কত রকম ভাবে তুমি জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবে, বা কত রকম ভাবে তুমি বিজনেস করতে পারবে, কত রকম ভাবে তুমি প্রফেশনাল কোর্সের দিকে যেতে পারবে। মানে সায়েন্স বা কমার্স হচ্ছে গিয়ে বেস্ট মাধ্যম, যেখানে আমার চিন্তা করতে হবে না যে ভবিষ্যতে আমি কিভাবে আমার উপার্জন করব, হ্যাঁ, লাইভলিহুড আর্ন করব, সেটা আমাকে চিন্তা করতে হবে না। সায়েন্স নাও আর কমার্স নিলে এটা চিন্তা করতে হবে না। আর্টস নিলে একটু অনেক চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে, যখন স্কোপটা অনেকটা কমে যায়। আচ্ছা, তো যাই হোক, কমার্সের জন্য আমাদের যেটা স্পেশাল লাইন রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার প্রফেশনাল কোর্স, যেটা সিএমএ, সিএস।
এটা হচ্ছে কমার্সের সবচেয়ে বেস্ট, সবচেয়ে লুক্রেটিভ এবং সবচেয়ে এমিনেন্ট কোর্স, ঠিক আছে। হ্যাঁ, তো কমার্সের প্রফেশনাল কোর্স, লুক্রেটিভ কোর্স, এমিনেন্ট কোর্সের মধ্যে এই তিনটে পড়ছে, সিএ, সিএমএ আর সিএস, ঠিক আছে। এগুলো করলে তোমার মান্থলি ফিজ 1 লাখ, মান্থলি তোমার স্যালারি 1 লাখ মান্থলি এবং মিনিমাম, হ্যাঁ 1 লাখ পার মান্থ। এছাড়াও তোমার কাছে কিছু অপশন রয়েছে, যেমন ধরো তুমি এখান থেকে এমবিএ করতে পারো, ঠিক আছে। এখান থেকে তুমি যে কোনো ব্যবসা মানে বিজনেস করতে পারো এখান থেকে। মানে এই কমার্স পড়ার পরে তুমি বিভিন্ন ধরো ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারো, ঠিক আছে, ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারো। এছাড়া তোমার সরকারি মানে তোমার কি বলবো, গভর্নমেন্ট জবের জন্য, গভর্নমেন্ট জব তো আছেই, কিন্তু গভর্নমেন্ট জবে তোমরা জানো যে কি লেভেলের কম্পিটিশন হয়, এবং সেই কম্পিটিশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কমার্সের যেটা সবচেয়ে লুক্রেটিভ কোর্স সেটা হচ্ছে সিএ, সিএমএ, সিএস। আর তোমাদের এটা এম হওয়া দরকার, আজকে যখন আমি 11 ক্লাসের ফার্স্ট ক্লাস করাচ্ছি, এখন থেকে তোমাদের এম হওয়া দরকার যে আমার এম সিএ হওয়া বা সিএমএ হওয়া বা সিএস হওয়া, ঠিক আছে। এই তিনটের মধ্যে আমাকে একটা হতেই হবে। দেখো তোমরা একদম স্টার্টিং ক্লাস থেকে মাধ্যমিক পর্যন্ত কি লেভেলের স্টুডেন্ট রয়েছে আমি জানি না, ঠিক আছে। তোমরা কত পড়েছো, কত ফাঁকি মেরেছো আমার জানার দরকার নেই। এখন থেকে কমার্সের আজকে থেকে সবাই নতুন, তুমিও যেমন শিখবে ও সেরকম শিখবে এবং সবাই সেরকমই শিখবে। মানে আজকে থেকে আমি যা যা বলবো তোমরা সেইটা সবার কানে একসঙ্গে ঢুকবে, সবাই সেই সেম জিনিসটা সেম ভাবে বুঝবে, ঠিক আছে। আর বোঝার পরে যে যত ভালো ওটাকে ইউজ করবে, যে যতবার ওটাকে নিয়ে প্র্যাকটিস করবে, সে তত এটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। আজকের দিনে আমি বলছি 1 লাখ টাকা, কিন্তু যখন তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে সেই 1 লাখ টাকা কিন্তু 2 লাখ টাকা হয়ে যায় পার মান্থ, ঠিক আছে। আজকের ডেটের আমি কথা বলছি, অ্যাট প্রেজেন্ট। আচ্ছা, এখানে গভর্নমেন্ট জব যে বলছি না, গভর্নমেন্ট জব সবার সঙ্গে কম্পিটিশন করার দরকার নেই। আমাদের জন্য, কমার্সের জন্য স্পেশালি কিছু গভর্নমেন্ট জব অ্যালট রয়েছে, সেটাকে যেমন হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ওয়ার্ক, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস রয়েছে। এটা স্টেট লেভেলের বেসিসে রয়েছে। আর যদি আমি বলি যে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কি আমাদের কমার্সের জন্য পার্টিকুলার জব রয়েছে, সিএজি, কমন অডিটর জেনারেল, ঠিক আছে। তার মানে কমার্সের জন্য, পার্টিকুলার কমার্সের স্টুডেন্টের জন্য এখানে আর্টস আসবে না, সায়েন্স আসবে না, শুধু কমার্স যারা পড়েছে তারাই এখানে কম্পিটিশন করবে সরকারি চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে। এছাড়া আমার পুরো ব্রাঞ্চ তৈরি করা আছে। মোদ্দা কথা এটাই যে বেস হচ্ছে 11-12, তারপরে তুমি বিকম পড়বে, সেখান থেকে এমকম করো বা না করো ডাজন্ট ম্যাটার, ডাইরেক্ট বিকম এর সঙ্গে সঙ্গে তুমি সিএস, সিএমএ করবে। তোমার টার্গেট হচ্ছে, মানে যদি আমি বলি এখানে ভালো করে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, এইখানে এই ফার্স্ট স্টেপে তুমি রয়েছো, ঠিক আছে, ফার্স্ট স্টেপে তুমি রয়েছো, তোমাকে পৌঁছাতে হবে। তোমার এম হচ্ছে এই জায়গাটা, তোমার এম হচ্ছে তোমার এই জায়গাটা, হ্যাঁ। এই এম পর্যন্ত যেতে হবে তোমাকে, এতগুলো সিঁড়ি টপকে তোমাকে এই এম এ পৌঁছাতে হবে। এমটা তোমার কি আছে মনে করবে, আমার সিএ হতে হবে বা সিএমএ হতে হবে বা সিএস হতে হবে। জিনিসটা তিনটেই প্রফেশনাল, কোনোটা খুব ভালো, কোনোটা খুব খারাপ, কোনোটার দাম বেশি, কোনোটার দাম কম, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তিনটেই নিজের জায়গায় একদম বেস্ট রয়েছে। ভারত সরকারের নিজস্ব মানে কি বলবো, একটা অটোনোমাস বডি এটা, ঠিক আছে। তো সিএম এর মধ্যে যে কোনো একটা আমাকে হতেই হবে। আজকে থেকে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে আমি এখানে রয়েছি, আমার এম এখানে, আমাকে যেতে হবে। আমার এমটা কি, হয় সিএস, না হলে সিএমএ, না হলে সিএ, ঠিক আছে। এই তিনটের মধ্যে একটা হতে হবে। আদারওয়াইজ যদি আমি সিএ চেষ্টা করলাম, সিএ হতে পারলাম না, সিএমএ হয়ে যাব, চেষ্টা করব, মানে পড়াশোনা মোরাললেস সেম আছে, ঠিক আছে। এইটার উপর টার্গেট করবে, এটা অ্যাচিভ হয়ে গেলে লাইফ সেট, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমার বোঝানো দরকার ছিল। এবার আমি যদি ঢুকি অ্যাকাউন্টসে, দেখো
যা পড়াবো সেটা আমার ইউটিউবে কিছুটা আপলোড থাকবে, কয়েকটা ক্লাস তো আমার অবশ্যই আপলোড থাকবে, ইউটিউব থেকেও দেখবে, এখান থেকে তো করছোই লাইভ ক্লাস, ইউটিউব থেকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের বলবে দেখার জন্য। আর এখন প্রথম 2 সপ্তাহ মানে 15 ডেজ আমার ফ্রি অফ কস্ট ক্লাস চলছে, ঠিক আছে, ডেমো ক্লাস চলবে 2 উইক। হ্যাঁ, এরপরে আমি ফিজ নিয়ে ক্লাস শুরু করব। তার আগে আমি ডেমো ক্লাসের মধ্যে আমি অ্যাকাউন্টসের যাবতীয় যেগুলো ছোট ছোট টপিকগুলো আছে সেই টপিকগুলো আমি কমপ্লিট করে দেবো। দেখো, অ্যাকাউন্টস বোঝার আগে আমি দুটো কথা আলোচনা করবো। একটা হচ্ছে ইভেন্ট, একটা হচ্ছে ট্রানজ্যাকশন। একটা হচ্ছে ইভেন্ট, একটা হচ্ছে ট্রানজ্যাকশন। ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন। দেখো, ঘটনা মানে তুমি ধরো এখানে ক্লাসে আসছো, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলছে, অনেকে কেনা বেচা করছে, অনেকে অনেক রকমের কাজ করছে, সেগুলো হচ্ছে ঘটনা। এক একটা ঘটনা তুমি দেখছো, এক একটা কাজ লোকে করছে, সেগুলো তুমি দেখছো। তোমার লাইফে কি এফেক্ট পড়ছে সেটার জন্য? পড়ছে না। তুমি দেখছো যে তুমি যখন আমার কাছে এখানে ক্লাসে আসছো, আশপাশের দোকানে কিছু লোক জিনিসপত্র কেনাকাটি করছে, কেউ কিনছে কেউ বিক্রি করছে, তাতে কি তোমার লাইফে এফেক্ট করছে? করছে না, ঠিক আছে। তুমি দেখছো যে বাস লরি চলাচল করছে, তার ফলে কি তোমারও লাইফে এফেক্ট করছে? না, এফেক্ট করছে না, যদি না বাসটা চাপা দিয়ে দেয়, আদারওয়াইজ তোমার লাইফে কোনো এফেক্ট করছে না। এটা হচ্ছে কি আমার ঘটনা, ঠিক আছে। তাহলে ঘটনার লেনদেন, আচ্ছা, লেনদেন আর ঘটনার মধ্যে পার্থক্যটা কি আমি একটুখানি বোঝাই। সমস্ত ঘটনাই ঘটনা, কিন্তু সমস্ত ঘটনা লেনদেন নয়, মানে সব খাড়ি খাড়ক আর সব খাড়ক খান নয়, ওরকম কেসটা। হ্যাঁ, মানে লেনদেন হচ্ছে যখন টাকার আদান প্রদান হবে। স্যার, টাকার আদান প্রদান হলে তবে লেনদেন। তাহলে তো স্যার আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, প্রত্যেকটা দোকানে কেউ না কেউ কিনছিল, কেউ না কেউ বিক্রি করছিল, ওখানে টাকার লেনদেন হয়েছে কি না? হয়েছে তো। তাহলে স্যার ইভেন্ট মানে ট্রানজ্যাকশন হয়ে গেল? ইভেন্ট তো ট্রানজ্যাকশন হয়ে গেল না? স্যার হলো না। কেন হলো না? কারণ লেনদেন তখনই হবে যখন টাকার লেনদেনটা তোমার মাধ্যমে হবে। হয় তুমি রিসিভ করবে টাকা বা তুমি পে করবে টাকা। কথা বুঝতে পেরেছো? তুমি যখন রিসিভ করবে বা পে করবে, মানে তোমার কাছে ক্যাশ আসবে বা তোমার কাছ থেকে ক্যাশ বেরোবে, বা ভবিষ্যতে ক্যাশ আসবে, ভবিষ্যতে ক্যাশ বেরোবে, এরকম কোনো ঘটনা ঘটবে, তখন তাকে লেনদেন বলবো। কথা বুঝতে পেরেছো? তার মানে ঘটনা কি? ঘটনা অন্য লোকের সঙ্গে ঘটছে, সেগুলো ঘটনা। আর আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, যেখানে মনিটারি ফ্যাক্টর রয়েছে, মানি ইনভলভড রয়েছে, মানে অর্থ ইনভলভড রয়েছে, যখন মানি ইনভলভ রয়েছে, তখন সেই ইভেন্টটাকে আমরা ট্রানজ্যাকশন বলবো। এই পর্যন্ত ক্লিয়ার আছে? এইবার এই ট্রানজ্যাকশন বা লেনদেনকে, আমাদের সঙ্গে তো সারাদিন প্রচুর ট্রানজ্যাকশন হচ্ছে। যেমন ধরো, সকাল থেকে ওঠা থেকে আমরা কিছু না কিছু কেনাকাটি করছি, এবং দিনে খুব কম হলেও আমরা 10 বার কেনাকাটি করি। আমরা সাধারণ পাবলিক 10 বার কেনাকাটি করছে। আচ্ছা ভাবো তো, একটা কোম্পানি যদি হয়, কোম্পানি সারাদিনে কত লেনদেন করছে? হাজার হাজার লাখ লাখ লেনদেন করছে। আচ্ছা, টাকার পরিমাণে যদি হিসাব করি, 1000টা লেনদেন, এক একটা লেনদেন যদি 1 লাখ টাকার হয়, 50,000 টাকার হয়, তাহলে 1000টা লেনদেন ইন্টু এক একটার অ্যামাউন্ট, কত কোটি টাকা চলে যাচ্ছে। তো এবার সব জিনিস কি আমি মনে রাখতে পারি? আচ্ছা, আজকে সকালবেলা আমি 3-4টে জিনিস কিনেছি, আর বিকেলবেলা আমি 3-4টে জিনিস কিনবো। এই টোটাল যদি আমার 10টা জিনিস আমি কিনে থাকি, তাই 10টা জিনিস রাত্রেবেলা যখন আমি মনে করতে যাব, কোনো না কোনো একটা মিস হয়ে যাবে। ধরো একটা জিনিস মনে পড়লো না, কোথায় টাকা খরচ করেছি মনে পড়লো না। তাহলে ভাবো তো, কোনো একটা কোম্পানি যখন সারাদিনে হাজার হাজার লেনদেন করছে, সবগুলো কি তাদের মনে রাখা সম্ভব? সম্ভব নয়। সেই জন্য এই লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার জন্য একটা সিস্টেম আছে, মানে এটাকে রেকর্ড করার একটা সিস্টেম আছে। সেই রেকর্ড করার সিস্টেমটা শেখার জন্যই আমরা অ্যাকাউন্টসটাকে ইনভলভ করেছি আর কি। ইনভলভ বলবো না, ইভলভ করেছি, মানে ওটার উদ্ঘাটন করেছি। এই অ্যাকাউন্টসের উদ্ঘাটন বা এই অ্যাকাউন্টিং সিস্টেমটার উদ্ঘাটন কে করেছে? লুকা প্যাসিওলি। ঠিক আছে। অ্যাকাউন্টসের এই লেনদেনটা, ট্রানজ্যাকশনটা, এই অ্যাকাউন্টস মানে লিপিবদ্ধ করার যে নিয়ম বা ফর্মুলা বা কিভাবে আমি করব, সেই আর্টটা কে ইনভেন্ট করেছে? লুকা প্যাসিওলি। আই থিঙ্ক এরকমই নাম, এসআই কি সিআই, লুকা প্যাসিওলি। ঠিক আছে। লুকা প্যাসিওলি অ্যাকাউন্টিং সিস্টেমটাকে লিপিবদ্ধ করার যে প্রপার ওয়ে, সেই ওয়েটা বুঝিয়েছে।
এইবার ঘটনা হচ্ছে অ্যাকাউন্টস তো আমরা মানে আমাদের সঙ্গে যা লেনদেন হচ্ছে সেই লেনদেনগুলোকে আমরা লিপিবদ্ধ করতে চাচ্ছি। তো লিপিবদ্ধ করার জন্য আমাদের একটা সিস্টেম বা মেথড দরকার পড়ছে। সেই মেথডটাকে আমরা বলছি গোল্ডেন রুল। সেই মেথডটাকে আমরা কি বলছি? গোল্ডেন রুল। এখানে অনেকগুলো রুল আছে, মানে অনেকগুলো বলতে একাধিক রুল আছে। গোল্ডেন রুল আছে আর আমেরিকান রুল আছে, ঠিক আছে? দুটো রুল আছে। তুমি গোল্ডেন রুলও শিখতে পারো, আমেরিকান রুলও শিখতে পারো। গোল্ডেন রুল অনুযায়ী যা যা তোমার অ্যান্সার আসবে, আমেরিকান রুল অনুযায়ীও সেই সেম অ্যান্সার আসবে। তো আজকের জন্য আমি গোল্ডেন রুল করাবো, নেক্সট দিন আমি আমেরিকান রুলে যাব, ঠিক আছে? তো গোল্ডেন রুল কি বলছে দেখো, খেয়াল করো। তিন ধরনের অ্যাকাউন্টস ডিফাইন করে গোল্ডেন রুল। কি কি অ্যাকাউন্ট? একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ট্রানজাকশনকে আমাদের লিপিবদ্ধ করার জন্য আমাদের তিন ধরনের অ্যাকাউন্ট আগে ইনভলভ হয়েছে গোল্ডেন রুলের মাধ্যমে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। আমরা যা সারাদিনে ট্রানজাকশন করি বা লেনদেন করি তাকে মোটামুটি ভাবে তিন ভাগে ভাগ করা যেতে পারে। যদি তুমি আমেরিকান রুলে যাও তাহলে ওরা 6 ভাগে ভাগ করছে, আরো ডিফাইন করে দিচ্ছে, অতটা দরকার নেই। আমি প্রথমে সিম্পলটাই বোঝাই যে আমরা যা ট্রানজাকশন করছি বেসিক্যালি ওটাকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে। নাম্বার 1 হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, নাম্বার 2 হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, আর নাম্বার 3 হচ্ছে আমার নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের ডেফিনেশন কি আছে দেখো, এই ডেফিনেশনটা আমি আমার মতো লিখছি। এরকম ডেফিনেশন লেখা নেই কোথাও, বাট বোঝার সুবিধার জন্য আমি এটাকে এরকম ভাবে লিখি আর কি। অল লিভিং থিংস ইনক্লুডিং কোম্পানি। অল লিভিং থিংস ইনক্লুডিং কোম্পানি মানে সমস্ত সজীব বস্তু। চলো একটুখানি লিখি, সমস্ত সজীব বস্তু, এটা হলো বস্তু, যাই হোক, এবং কোম্পানি। আমরা যখন কমার্স পড়বো দেখবে আস্তে আস্তে বাংলা লেখাটা অনেকটা ছেড়ে যাবে, ঠিক আছে? তো যখন ওই 11 ক্লাসের স্টুডেন্টগুলো আসে, তোমাদের মতো ব্যাচ শুরু হয়, তখনই আমি বছরে এক আধবার এরকম বাংলাটা লিখি, তার জন্য একটুখানি স্পেলিং মিস্টেক হতে পারে। তো সমস্ত সজীব বস্তু এবং কোম্পানি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এবার তুমি বলো, তোমার নাম বলো। অঙ্কিতা। অঙ্কিতা অ্যাকাউন্ট। আচ্ছা, তোমার নাম বলো। নন্দিনী। নন্দিনী অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট ছাড়ো, নন্দিনী অ্যাকাউন্ট তো সবার পিছনে দেওয়াই যেতে পারে। আচ্ছা, আমার নাম হচ্ছে বিজিত। তো এরা সবাই, আমরা সবাই হচ্ছে গিয়ে লিভিং থিংস, ঠিক আছে? আর আমরা হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছি। আচ্ছা, দু চারটে কোম্পানির নাম বলো, দু চারটে কোম্পানির নাম যারা কিনা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। কোম্পানি, দেখো চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমরা ফোন চালাই। কি কি ফোন চালাও বলো এক এক করে? রিয়েলমি, রেডমি, সব চায়না ব্র্যান্ড। আচ্ছা, যাই হোক, হলো ভিভো, ওপো, ঠিক আছে? সবগুলো হচ্ছে কি কোম্পানি। আদার্স কোনো কোম্পানির নাম মনে পড়ে? আদার্স কোনো কোম্পানি? দেখো, এটাই হচ্ছে কি গ্রাউন্ড রিয়ালিটি। হ্যাঁ, যখন আমরা দেখবে আর্টস পড়ছি তখন কে কখন মারদাঙ্গা করেছে, কে কখন মারামারি করেছে, সে পুরোনো দিনে আমরা পড়ে রয়েছি, 100 বছর 200 বছর আগেকার গল্প করে যাচ্ছি। রিয়ালিটিতে আমরা বিলং করছি না, ঠিক আছে? সায়েন্স রিয়ালিটিতে বিলং করে, কমার্স রিয়ালিটিতে বিলং করে। কমার্স মানে হচ্ছে গিয়ে পার ডে তোমার যা কাজ করছো সেই কাজটা তোমার এখানে এফেক্ট করবে। সায়েন্স কি হচ্ছে, সায়েন্সকেও কমার্সের সুবিধা নিয়ে মানে হেল্প নিতে হবে। তুমি সায়েন্সে কিছু একটা ইনভেন্ট করছো, সায়েন্সে তুমি কিছু একটা মানে ইনভেন্ট করছো, সেই ইনভেন্টটাকে পেটেন্ট করতে হবে। তো পেটেন্ট করতে তোমাকে কে সাহায্য করবে? কমার্সের লোক সাহায্য করবে। তুমি যে ইনকাম করবে সেই ইনকামের ওপর ট্যাক্স দিতে কে সাহায্য করবে? ট্যাক্স ক্যালকুলেট করতে কে সাহায্য করবে? কমার্সের লোক সাহায্য করবে। তুমি কিছু একটা ইনভেন্ট করছো, সেটা মার্কেটিং কে করবে? কমার্সের লোক করবে। সেটাকে বিক্রি করার জন্য মানে সেল করার জন্য ডিল ক্র্যাক করবে কে? কমার্সের লোক করবে। এদিকে আইপিএল যে খেলা হচ্ছে, আইপিএল এর বিডিং প্রসেস দেখেছো? ওই যে নিলামি হয় যে কোন ক্রিকেটার কোন দলে যাবে, সেই প্রসেসটা কে করছে? একটা কমার্সের ম্যানেজমেন্টের লোক করছে। তার মানে কমার্স যত্রতত্র সর্বত্র, তুমি দেখতে পাচ্ছ না, তোমার ভুল, তোমার চোখ তৈরি হয়নি। তো
তো সেই জন্য কমার্স সব জায়গায় রয়েছে, শুধু আমাদের দেখতে হবে, বুঝতে হবে, কমার্সের কে এই জায়গাটায় আনতে হবে, নিয়ে আসতে হবে। তো দেখো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে একটা তো কোম্পানি বললাম আমি। সেকেন্ড বলো, সেকেন্ড ধরো আমাদের ব্যাংক, এসবিআই, ইউবিআই, পিএনবি, যে কোনো ব্যাংক। আচ্ছা, তারপরে ধরো তুমি বলো না আর 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 কোনো। আচ্ছা, টাটা, টাটা মনে পড়ছে? টাটা, বিড়লা, আম্বানি, যে কোনো কোম্পানি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তাজ বেঙ্গল, ঠিক আছে? এগুলো হচ্ছে কোম্পানি। এখান থেকে একটা কোশ্চেন আমার মনে আসে, যেটা স্টুডেন্টের মনে কেন আসে না জানি না, বাট আমার মনে আসে, আমি এই জায়গাটা একটুখানি ক্লিয়ারিফাই করে দিই। দেখো এখানে করবো কি এখানে করবো? এখানেই না, এখানে করি। চলো এই জায়গাটা বোঝাই। ওনার মানে কি বলতো? মালিক, ঠিক আছে? আর এদিকে হচ্ছে কোম্পানি, ঠিক আছে? ওনার আর কোম্পানি এক না আলাদা? এক এবং অভিন্ন, নাকি আলাদা আলাদা? মানে আমি যদি কোম্পানির মালিক হই, ধরো আমার একটা কোম্পানি আছে, বড় কোম্পানি আছে, ধরো আমি টাটা কোম্পানির মালিক, ধরো আমার নাম রতন টাটা, ঠিক আছে? আমি টাটা কোম্পানির মালিক, তাহলে রতন টাটা টাটা কোম্পানি এক না আলাদা? আলাদা। ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার। কিভাবে আলাদা বোঝাও, কিভাবে আলাদা? তৈরি করেছে ওনার, আর কোম্পানি ওনার পরিচালনায় চলছে, কোম্পানিতে অনেক লোকই কাজ করছে, কিন্তু সবাই তো মালিক নয়। তাহলে রতন টাটা তো মালিক। যদি উনি একাই মালিক হয়, মনে করো উনি একাই মালিক, আর কোনো মালিকানা নেই, কোনো শেয়ার মার্কেটে ছাড়া নেই, বা ছাড়লেও সেটা খুব কম সংখ্যক রয়েছে, মালিক ওনার, ঠিক আছে? আমার নিজস্ব কোম্পানি টাটা কোম্পানি, তাহলে তুমি আমাকে বলো যে মালিক আর কোম্পানি কি এক না আলাদা? আমি হচ্ছে গিয়ে কোম্পানির মালিক, আমি শুধু একা কোম্পানির মালিক, আর কোনো মালিক নেই। তাহলে কি কোম্পানি আর আমি এক হলাম না আলাদা হলাম? ভাবতে হবে। দেখো আমি বলি, ধরো আমরা যারা লিভিং বিংস রয়েছি, আমাদের বার্থ সার্টিফিকেট হয়, আছে তো? কোম্পানি যখন জন্মায়, স্যার কোম্পানি জন্মায় নাকি? কোম্পানি জন্মায়? কোম্পানিকে তৈরি করতে হয়, কোম্পানিকে মানে কোম্পানিটাকে প্রসেসের মাধ্যমে তৈরি করতে হয়, মানে আইন দ্বারা সৃষ্ট একজন ব্যক্তি হিসাবে কাজ করে কোম্পানি। তো আইন দ্বারা যখন সৃষ্ট হয়, মানে তৈরি করা হয়, আইনের মাধ্যমে তৈরি করা হয়, তার মানে কোম্পানি বার্থ আছে। তাহলে যখন বার্থ হচ্ছে, আইন দ্বারা তৈরি হচ্ছে, তার মানে আমিও আইন দ্বারা, আমার যে বার্থ সার্টিফিকেট সেটা আইনি প্রসেসে পেয়েছি আমি, কেউ তো দেয়নি, হঠাৎ করে কেউ দিয়ে দেয়নি। হ্যাঁ, আমার বাবা মা আমাকে সার্টিফিকেট দিয়েছে, নাকি আমাকে সরকারি তরফ থেকে সার্টিফিকেট এসেছে, সরকারি তরফ থেকে সার্টিফিকেট এসেছে, তাই না? কোম্পানিরও তাই। এটাকে বলা হয় তোমার কোম্পানি যখন জন্মাবে তখন যে সার্টিফিকেটটা পাওয়া যায় সেটাকে বলা হয় ইনকর্পোরেশন সার্টিফিকেট। আমরা যখন মরবো, আমাদের ডেথ সার্টিফিকেট, ঠিক আছে? কোম্পানি যখন মরবে, কোম্পানি ওরকম ভাবে মরে না, কোম্পানিকে অবসায়ন করানো হয়, মানে বন্ধ করিয়ে দেওয়া হয়। বন্ধ যখন করিয়ে দেওয়া হবে, তখন তাকে ডিসলিউশন সার্টিফিকেট দেওয়া হয়। কার তরফ থেকে? কোর্টের তরফ থেকে ডিসলিউশন সার্টিফিকেট দেওয়া হয়, যে কোম্পানিটা আজকে থেকে বন্ধ হয়ে গেল, কেউ এই কোম্পানির সঙ্গে ট্রানজাকশন করবে না। নেক্সট, আমি যে বিজিৎ স্যার, আমি কিভাবে বোঝাবো? আমার সিগনেচারের মাধ্যমে, ঠিক আছে না? আমার কাছে আমার সিগনেচার আছে, বা সাইন, যেটাকে আমরা শর্টে সাইন বলি। কোম্পানি তো হাত পা নেই, আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি, কোম্পানি তো হাত পা নেই, কোম্পানি সিগনেচার করে না। তাহলে কোম্পানি কি করে বলতো দেখি? কোম্পানির কাছে কি থাকে? স্ট্যাম্প থাকে। ভেরি গুড, স্ট্যাম্প থাকে, ঠিক আছে? তাহলে যেমন তুমি এবং তোমার ভাই এক ব্যক্তি নও,
তোমার আলাদা বার্থ সার্টিফিকেট, তোমার ভাইয়ের আলাদা বার্থ সার্টিফিকেট, তোমার আলাদা ডেথ সার্টিফিকেট, ভাইয়ের আলাদা ডেথ সার্টিফিকেট, তোমার আলাদা সিগনেচার, ভাইয়ের আলাদা সিগনেচার, তেমনি ভাবে দেখো তোমার আর তোমার কোম্পানির দুটো আলাদা 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 দৃষ্টিভঙ্গি, ঠিক তো? তার মানে ওনার আর কোম্পানি কখনোই এক নয়। ওনার আলাদা, কোম্পানি আলাদা। ওনার বন্ধ হয়ে গেল কোম্পানি চলবে, ওনার বন্ধ হয়ে গেল কোম্পানি চলতে পারে, ঠিক আছে? বোর্ড অফ ডাইরেক্টরস রয়েছে, চেয়ারম্যান রয়েছে, সে তারা এই কোম্পানিটাকে রান করাবে, ঠিক আছে না? ওনার মরে গেলেও কোনো অসুবিধা নেই। এর জন্য যখন দেখবে বড় কোম্পানি তাদের শেয়ার বিক্রি করে মার্কেটে, তখন শেয়ার হোল্ডার যারা শেয়ার কেনে তারাই কোম্পানির ওই ওই পোর্শনের মালিক হয়, ঠিক আছে? তো ওই শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে বোর্ড অফ ডাইরেক্টর চুজ করা হয়। সেখান থেকে ধরো ওনার অরিজিনাল, ওনার মরে গেছে তার ছেলে মেয়ে বা পরম্পরা জনিত বা ধরো কি বলবো ভোটিং এর মাধ্যমে চেয়ারপারসন ঠিক করা হয়। তার মানে কোম্পানির সঙ্গে, মালিকের সঙ্গে কোম্পানির পুরোটাই কোনো মানে কোনো কোনো রিলেশন নেই। মালিক মালিকের মতো, কোম্পানি কোম্পানির মতো। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে, স্যার মালিক জেলে কোম্পানি চলছে, এরকম হতে পারে? বা কোম্পানি বন্ধ হয়ে গেছে কিন্তু কোম্পানির জেলে চলে গেছে আর মালিক ঘুরে বেড়াচ্ছে, হতে পারে? দুটোই হতে পারে, দুটোই হতে পারে। কোম্পানি মালিক, মানে আমি এখানে বলি মালিক জেলে রয়েছে, কোম্পানি রান করছে। যেমন সাহারা কোম্পানি, সাহারা কোম্পানির মালিক সুব্রত, হ্যাঁ, উনি উনি জেলে রয়েছে, কোম্পানি অল্প স্বল্প রান করছে, কিছু না কিছু অল্প স্বল্প কাজ করছে। আবার কোম্পানি পুরো বন্ধ হয়ে গেছে, মানে কোম্পানির উপর অনেক টাকার লোন, অনেক টাকার বার্ডেন রয়েছে, আর মালিক দেশে নয় বিদেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেশে নয় কিন্তু বিদেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেমন কিংফিশার এয়ারলাইন্স, বিজয় মালিয়া, কিংফিশার এয়ারলাইন্সের ডেপ্টের মানে লোনের ভারে জর্জরিত, তারা নিজেদের যারা কাজ করছে, যারা কর্মচারী, তাদের টাকা দিতে পারছে না, তা কোম্পানির এগেনস্টে কোর্টে কেস হয়েছে। কোর্ট কি করছে, কোম্পানির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে, সবকিছু হচ্ছে কোম্পানির এগেনস্টে, মালিক কিন্তু বিদেশে পালিয়ে গিয়ে রয়েছে, ঠিক আছে? মানে মালিক আর কোম্পানি কখনোই এক ব্যক্তি এক সত্তা নয়, দুটো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সত্তা, ঠিক আছে? নেক্সট চলে আসছি। এটাই এই এই কনসেপ্টটাই অনেক স্টুডেন্ট আছে যারা, বা অনেক টিচার আছে যারা এটা বোঝাবে না, আর কনফিউশন থাকবেই, ক্রিয়েট হয়ে থাকবে যে মানে লাস্ট পর্যন্ত 11 শেষ হয়ে গেছে, 12 শেষ হয়ে গেছে, তবুও তাদের কনফিউশন, ওনার আর মালিক, মানে ওনার আর কোম্পানি একই, ওনার মরে গেলে কোম্পানি বন্ধ হয়ে যায় না, একদমই না। এটা আমার ফার্স্ট ক্লাসের ফার্স্ট টপিক হয়। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে অল নন লিভিং থিংস, নন লিভিং, all non-living things which can be touched and seen। সমস্ত, আমি ছোট্ট করে লিখবো, নির্জীব বস্তু, নির্জীব বস্তু, হ্যাঁ, ধরা যাবে, মানে স্পর্শ করা যায়, বাংলায় লিখি ধরা এবং দেখা যাবে, মানে ক্রাক্স, এটা একদম মানে জিসটা বার করলাম। নির্জীব বস্তু হতে হবে, তাকে ধরা এবং দেখা দুটোই যাবে, ধরাও যাবে এবং দেখাও যাবে, ঠিক আছে? সেই সমস্ত অ্যাকাউন্টকে, সেই সমস্ত জিনিসগুলোকে আমি রিয়েল অ্যাকাউন্ট বলবো, ঠিক আছে? তাহলে এখানে কি বুঝলাম, যারা সজীব, মানে চলাফেরা করছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কথাবার্তা বলছে, হ্যাঁ, তাহলে সেগুলো হচ্ছে সজীব বস্তু। তাহলে মানুষ তো সজীব, কুকুর, ছাগল, গরু, ভেড়া, ওরাও সজীব কিন্তু, ঠিক আছে? কথা বলতে পারে বাট আমরা বুঝতে পারি না, ঠিক আছে? তো ওরাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, এবং ইনক্লুডিং সমস্ত কোম্পানিও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। রিয়েল অ্যাকাউন্টে নির্জীব বস্তু, প্রথমেই নির্জীব, তার মানে ওর মধ্যে প্রাণ থাকবে না, প্রথমেই ওর মধ্যে প্রাণ থাকবে না, কিন্তু ওটাকে ধরা যাবে, দেখা যাবে। এদিক ওদিক তাকিয়ে দেখো তো, এতগুলো বই দেখতে পাচ্ছ, তাহলে ওটা কি অ্যাকাউন্ট? ওরা রিয়েল অ্যাকাউন্ট, হ্যাঁ, ভেরি গুড, রিয়েল অ্যাকাউন্ট। বুক, আচ্ছা, যে বাড়ির মধ্যে আমরা পড়ছি এটা হচ্ছে বিল্ডিং, তাই না? বিল্ডিং, আচ্ছা। আর 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 বলো, বটল, আর পেন, পেন্সিল, হ্যাঁ। আরেকটু 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 বড় করে ভাবলে, মেশিনারি, কোন যে কোনো মেশিন, যে কোনো মেশিন। আর লাস্ট রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ, মোস্ট ইম্পর্টেন্ট। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের মানে একদম মধ্যমণি, ঠিক আছে? ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের মধ্যমণি। নেক্সট আসছি নমিনাল অ্যাকাউন্টে। নমিনাল অ্যাকাউন্ট বলি all those which cannot be
টাচড অ্যান্ড সিন বাট অনলি ক্যান ফিল, দেখা বা ধরা যায় না, অনুভব করা যায়। ধরাও যাবে না, দেখাও যাবে না, শুধু অনুভব করা যাবে। এগুলো হচ্ছে কি আমার নমিনাল অ্যাকাউন্ট। কি মাথায় আসছে বলো? ধরা যাবে না, দেখা যাবে না, বাট অনুভব করা যাবে, এরকম কি এক্সাম্পল তোমার মাথায় আসছে বলতে হবে। হাওয়া, হ্যাঁ হাওয়া। আর আর কি মনে হচ্ছে? হ্যাঁ হুম 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 হাওয়া, রাগ, আর বলো। তো দেখো এয়ার আমি লিখবো না এখানে, না লেখার কারণ আছে। এয়ার হয়ে গেল, অ্যাঙ্গারনেস হয়ে গেল, হ্যাপিনেস হয়ে গেল, ঠিক আছে না, লাভ অ্যাফেকশন হয়ে গেল, লাইট হয়ে গেল, লাইট হয়ে গেল, স্মেল হয়ে গেল। কিন্তু এগুলো দিয়ে বিজনেস হয় না। এগুলো দিয়ে বিজনেস হয়? রাগ হয়েছে, ইনকাম হচ্ছে, পকেট ভরে যাচ্ছে, তাহলে আমরা সবাই চলো রাগ করি একসঙ্গে একদিন। হয় না? হয় না। আনন্দ, বেশ খুশি খুশি অনুভব হচ্ছে, পকেটে পয়সা আসছে, তা আমি সারা জীবন খুশি থাকবো, হচ্ছে? হচ্ছে না। তার মানে আমাকে এমন কিছু জিনিস ভাবতে হবে যেগুলো ধরাও যাবে না, দেখাও যাবে না, অনুভব করা যাবে, এবং তার সঙ্গে আমার ক্যাশের ট্রানজাকশনও হবে। যেগুলোর মাধ্যমে বিক্রি করতে, যেগুলোকে আমি বিক্রি করব বা সেল করব, বা বা ধরো পরিষেবা দেব, পরিষেবার মাধ্যমে আমি সেগুলোর বিনিময়ে টাকা অর্জন করব। এই জিনিসগুলো ধরো, মনে করো ধরো আমি আমি কোনো একটা কোম্পানিতে কাজ করি। ধরো আমি কোনো একটা কোম্পানিতে কাজ করছি, এবার সারা মাস কাজ করার পর আমি এক্সপেক্ট কি করবো? আমি স্যালারি পাবো, স্যালারি পাবো। তো এবার এবার যেদিন স্যালারি ডেট এলো সেদিন বস এসে আমাকে একটা খাম দিয়ে গেল, ঠিক আছে, খাম দিয়ে বললো, এ না তো এর মধ্যে তোমার স্যালারি আছে। আমি খামটা খুললাম, খুলে কি দেখছি? খামের মধ্যে কি আছে? টাকা। তাহলে বললো, আমি বসকে ডাকলাম, স্যার বস শুনুন শুনুন শুনুন, কি হলো? আপনি বললেন এই আমার এই খামটার মধ্যে, এই খামের মধ্যে স্যালারি আছে, আমি কি দেখতে পাচ্ছি? ক্যাশ আছে। তাহলে স্যালারি কোথায়? স্যালারিটা দিন। কথা বুঝতে পেরেছো? আবার বস বলছে, ঠিক আছে চলো আমার সঙ্গে সঙ্গে ঘোরো তো, এরকম অনেক কিছু জিনিস দেখতে পাবে, ঠিক আছে। এবার আমাদের যে অফিসটা যে বিল্ডিং এর মধ্যে আছে, সেই যেদিন সবার স্যালারি হলো সেদিন বিল্ডিং এর রেন্টটা দিতে গেলাম আমরা, ঠিক আছে, বিল্ডিং এর রেন্ট দিতে গেলাম। এবার যে মালিকের কাছে গেলাম, সেই মালিকের কাছেও বস এরকম ভাবে একটা খাম দিল, খাম দিয়ে বলল যে এর মধ্যে আপনার মানে রেন্টটা রয়েছে। মালিক দেখি খামটা খুললো, খুলে টাকাটা গুনে পকেটে ভরে নিল। আমি বললাম, মালিক মানে যে বিল্ডিং এর ওনার, তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাকে বললো রেন্ট, আপনাকে দিল ক্যাশ, এই লোকটা ফ্রড আছে, লোকটা ফ্রড মনে হচ্ছে না? বলছে এক, করছে আরেক। বলছে না ফ্রড নয়, ব্যাপারটা বুঝুন। বললাম কি? বলছে আমাদের বিজিৎ স্যার বলেছিল। কি বলেছিল? যে নমিনাল অ্যাকাউন্ট মানে ধরাও যাবে না, দেখাও যাবে না, শুধু অনুভব করা যাবে। মানে সেই জিনিসটা আছে কিন্তু আমি ধরতে পারবো না, দেখতে পারবো না। আমি তো বিজিৎ স্যারের কাছে পড়িনি, আপনি একটু বোঝান তো দেখি। বলছে দেখো তোমার যে সম্মান রয়েছে, তুমি সম্মানটাকে দেখতে পাও, ধরতে পারো, বা পাশে বসিয়ে রাখতে পারো? তুমি এই চেয়ারে বসো, তোমার সম্মানটা এই চেয়ারে হবে না তো? তার কিন্তু সেটা আছে, কিন্তু সেটা আছে, এক্সিস্ট করছে। তার মানে সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, যেগুলোকে ধরা যাবে না, দেখা যাবে না, অনুভব করা যাবে, বা যেটাকে যার এগেনস্টে, মানে যে কথাটার এগেনস্টে আমি টাকা পেমেন্ট করছি। মানে ধরো ধরো এরকম যে আমার বাড়িতে কেউ কাজ করছে, আমার বাড়িতে কেউ কাজ করছে, এবং মাসের শেষে তাকে আমি ওয়েজেস দিচ্ছি, অ্যাজ এ ওয়েজেস আমি তাকে ক্যাশ দিচ্ছি, ওয়েজেসের পরিবর্তে ক্যাশ দিচ্ছি। এবার যদি ওয়েজেসই দিতে হয় তাহলে সিস্টেমটা কি হয় বলতো? ও এক মাস আমার বাড়িতে কাজ করবে, আমাকে এক মাস ওর বাড়িতে গিয়ে কাজ করতে হবে। পসিবল না, পসিবল নয়। তো এই জিনিসটা যেগুলো মানে পার্টিকুলার সেই টার্মটা বা সেই বস্তুটা পাওয়া যাচ্ছে না, তার এগেনস্টে আমি ক্যাশ দিচ্ছি, এবং সেটাকে জাস্ট মানে কি বলবো, মানে রেন্ট, স্যালারি, ওয়েজেস, এই সমস্ত জিনিসের এগেনস্টে আমি ক্যাশ দিচ্ছি, যে লোকটাকে দিচ্ছি সেই লোকটাকে চুপ করিয়ে দিচ্ছি, ভাই তুমি ক্যাশ নাও, নিয়ে আর স্যালারি চেও না, কিন্তু আমি দিতে পারবো না, আমার কাছে নেই। ওয়েজেস চেও না, রেন্ট চেও না, কারণ ওগুলো ধরা যায় না, দেখা যায় না, আমি দেবো কোথা থেকে?
তার পরিবর্তে আমি তোমাকে ক্যাশ দিচ্ছি। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তো এই পর্যন্ত আগে তোমরা লিখবে। আচ্ছা, এর এর কিছু এক্সাম্পল নিয়ে নি, যেমন রেন্ট, তোমরা বুঝতেই পারছো, রেন্ট, স্যালারি, ওয়েজেস, আচ্ছা কমিশন। তো এইগুলো হচ্ছে কি নমিনাল অ্যাকাউন্ট। আমি আরেকটু কিছু লিখিয়ে দিই, তারপরে একবারে লেখাবো। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্টে না, পার্সোনাল অ্যাকাউন্টের ডেবিট আর ক্রেডিট, এবার এই তিনটে তো আমরা ব্রডলি ক্লাসিফাই করলাম। যেই ট্রানজ্যাকশনগুলো আমরা সারাদিনে ঘটাবো সেই ট্রানজ্যাকশনগুলোকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্টে আমরা ক্লাসিফাই করে ফেললাম, ভাগ করে ফেললাম। এবার সেটা ডেবিট না ক্রেডিট হবে সেটা আমাকে বুঝতে হবে। দেখো, পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট মানে হচ্ছে ডেবিট দ্য রিসিভার, ডেবিট মানে হচ্ছে দ্য রিসিভার। একটু আমাদের কমার্সটা একটু ইংলিশ ঘেঁষা, হ্যাঁ, ইংলিশে আমরা করতে করতে বেশ পোক্ত হয়ে উঠব। আর ক্রেডিট মানে হচ্ছে দ্য গিভার। আচ্ছা, রিসিভার মানে কি? রিসিভার মানে হচ্ছে গ্রহীতা, আর গিভার মানে কি? দাতা। ঠিক লিখলাম? পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। কথা বুঝলে? ধরো তুমি আমাকে কিছু দিচ্ছ, তুমি আমাকে কিছু দিচ্ছ, মানে আমি রিসিভ করছি আর তুমি দিচ্ছ, তার মানে আমি রিসিভার অ্যান্ড ইউ আর দ্য গিভার। আই এম দ্য রিসিভার অ্যান্ড ইউ আর দ্য গিভার, দেন আই এম ডেবিট। As I am the receiver, I am debit under personal account. As you are the giver, you are credit as per personal account. ক্লিয়ার আছে? বুঝতে পারছো? যে নেবে সে ডেবিট, যে দেবে সে ক্রেডিট। ঠিক আছে, রিয়েল অ্যাকাউন্টে আসো, রিয়েল অ্যাকাউন্টে আসো। ডেবিট, ক্রেডিট। ডেবিট হচ্ছে হোয়াট কামস ইন, হোয়াট কামস ইন, আর ক্রেডিট হচ্ছে হোয়াট গোজ আউট, অপোজিটটা হবে। হোয়াট কামস ইন মানে যা কিছু আসছে, যা কিছু আসছে, আর হোয়াট গোজ আউট মানে যা কিছু যাচ্ছে, মানে চলে যাচ্ছে। যা কিছু আসছে, যা কিছু যাচ্ছে, মানে মানুষ আসা যাওয়া করছে না স্যার, রিয়েল অ্যাকাউন্টে তো মানুষের কথাই হচ্ছে না, এখানে নির্জীব বস্তুর কথা হচ্ছে। কথা বুঝতে পারলে? যেমন ধরো, মনে করো তুমি আজকে পড়তে আসবে বলে একটা খাতা কিনতে গেছো, তুমি 50 টাকা নিয়ে দোকানে গেছো, 50 টাকা দিয়েছো, খাতা নিয়েছো। তোমার দিক থেকে ভাবো, তোমার তোমার কাছে কি এসেছে? তোমার কাছে কি এসেছে? কি রিসিভ করেছো? মানে খাতাটা বলো না, খাতা, খাতা মানে হোয়াট কামস ইন, দ্য এক্সারসাইজ বুক। হোয়াট গোজ আউট, কি চলে গেছে তোমার কাছ থেকে? ক্যাশ চলে গেছে। তো এক্সারসাইজ বুক হচ্ছে ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। কথা বুঝেছো? তুমি তারপরে একটা পেন কিনতে গেছো, 5 টাকা নিয়ে পেন কিনতে গেছো, তাহলে পেন অ্যাকাউন্ট, পেন আসছে আমার কাছে, তাই তো? তোমার কাছে পেন এসছে, তো পেন অ্যাকাউন্ট, পেন আসছে, তাহলে পেন কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। আর পকেট থেকে পয়সা চলে গেছে, তো ক্যাশ, ক্রেডিট। পার্টিকুলার মানে আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে না, পার ডে ট্রানজ্যাকশন থেকে, মানে আমরা দৈনন্দিন জিনিস যা করছি সেখান থেকে কমার্সে শুরু হয়েছে। আমাকে আদার্স কিছু অনেক বড় সড়ো কিছু পড়তে হবে না, অনেক কিছু পুঁথিপত্র ঘেটে অনেক কিছু জ্ঞান অর্জন করার কোনো দরকার নেই। কমার্স মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল যা যা ঘটছে তাই আমি কমার্সে শিখবো। অ্যাকাউন্টসও তাই, কস্টও তাই, ট্যাক্সও তাই। ঠিক আছে, রিয়েল অ্যাকাউন্টের পর আসছে আমি নমিনাল অ্যাকাউন্টে। নমিনাল অ্যাকাউন্ট, এর মধ্যে ডেবিট কি বলছে, এর মধ্যে ক্রেডিট কি বলছে? ডেবিট বলছে অল এক্সপেন্সেস, অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস। আর ক্রেডিট কি বলছে? অল ইনকাম, অল ইনকাম অ্যান্ড গেইন। অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস মানে হচ্ছে সমস্ত খরচ ও ক্ষতি, আর অল ইনকাম অ্যান্ড গেইন মানে হচ্ছে সমস্ত আয় ও লাভ। ঠিক আছে, তার মানে ধরো মনে করো আমি স্যালারি দিচ্ছি, এগুলোর উপরেই তো বেস করে আমি করব। ধরো আমি স্যালারি দিচ্ছি, ধরো আমি স্যালারি কি করছি? দিচ্ছি। তো স্যালারি হচ্ছে কি আমার নমিনাল অ্যাকাউন্ট। স্যালারি দিলে আমার খরচ ক্ষতি হয় না আয় বা লাভ হয়? স্যালারি দিচ্ছি, খরচ, তুমি পাওয়ার দিক থেকে ভাবছো।
ধরো তুমি স্যালারি দিচ্ছ আমাকে, তো তুমি যখন স্যালারি দিচ্ছ তোমার খরচ ক্ষতি হবে না, আয় বা লাভ হবে? খরচ হবে। তা তোমার দিক থেকে স্যালারি কিন্তু ডেবিট, স্যালারি তুমি দিচ্ছ, আর আমি স্যালারি রিসিভ করছি। আমি যখন রিসিভ করছি তখন আমার খরচ ক্ষতি না আয় বা লাভ? আয় আর লাভ হচ্ছে। তার মানে আমার দিক থেকে দেখতে গেলে স্যালারি কিন্তু ক্রেডিট হচ্ছে। কথা বুঝতে পেরেছো? বা ধরো রেন্ট, তুমি বা আমি এইখানে পড়াচ্ছি তাই রেন্ট দিচ্ছি, তা আমার দিক থেকে দেখতে গেলে রেন্ট যে দিচ্ছি আমি, এটা আমার খরচও ক্ষতি না আয় ও লাভ? খরচও ক্ষতি বা খরচ আমি বলবো। তাহলে রেন্ট হচ্ছে আমার ডেবিট। আর মালিকের দিক থেকে দেখতে গেলে, হু ইজ দ্য ওনার অফ দ্য হাউস, তার দিক থেকে দেখতে গেলে ও রেন্টটা পাচ্ছে, হি রিসিভ দ্য রেন্ট, তার মানে তার কাছে এটা আয় বা লাভ হচ্ছে। তাহলে আয় বা লাভ মানে যখন ওনার রিসিভ করছে তাহলে ওনারের দিক থেকে রেন্টটা ক্রেডিট হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? তো এই পোর্শনটা তুমি এইখান থেকে এই পর্যন্ত তো আগে লিখে নাও, তারপর আমি নেক্সট প্রসেসে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে? আগে এটাকে লিখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা কি করব, কিছু আমি ট্রানজ্যাকশন লিখছি, সেগুলোকে চেষ্টা করো, আমি কিছু আন্ডারলাইন করে দিচ্ছি, সেগুলোকে চেষ্টা করো এটা পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট না নমিনাল অ্যাকাউন্টটা জাস্টিফাই করার চেষ্টা করো। তারপরে পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট না রিয়েল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট না নমিনাল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট, সেটা তোমরা ক্যালকুলেশন করার চেষ্টা করো। যেমন নাম্বার 1, স্যালারি পেইড বাই ক্যাশ রুপিস 10,000। নাম্বার 2, ক্যাশ রিসিভ ফ্রম রাম রুপিস 5,000। নাম্বার 3, রেন্ট পেইড রুপিস 1,000। নাম্বার 4, মেশিন পারচেজ by cash rupees 1 lakh. Number 5, furniture sold for cash rupees 2 lakh. তো প্রথমে তোমায় কি করতে হবে আমি বলছি, এটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন তোমার সঙ্গে ঘটেছে, মানে স্যালারি পেইড বাই ক্যাশ, মানে তুমি স্যালারি পে করেছো ক্যাশের মাধ্যমে 10,000 টাকা দিয়ে। তুমি কি করেছো? স্যালারি পে করেছো ক্যাশের মাধ্যমে 10,000 টাকা পে করেছো। আমি যখন স্যালারি দিচ্ছি, ধরো তুমি আমার কাছে কাজ করছো, আমি তোমাকে স্যালারি দিচ্ছি, ক্যাশেই তো দেবো। তাহলে আমি তোমাকে স্যালারি দিলাম বা তুমি আমাকে স্যালারি দিলে, তার মানে ধরো এটা তোমার বইয়ে এই এন্ট্রি হয়েছে, 5টা এন্ট্রি আজকের দিনে হয়েছে, তার মানে তুমি আমাকে এই সমস্ত জিনিস দিচ্ছ, তুমি আমাকে স্যালারি দিচ্ছ 10,000 টাকা। নেক্সট, ক্যাশ রিসিভ ফ্রম রাম, মনে করো আমি রাম, তুমি আমার কাছ থেকে ক্যাশ রিসিভ করলে কত? 5,000 টাকা। রেন্ট পেইড রুপিস 1,000, মানে তুমি আমাকে রেন্ট পেড করলে, সবগুলো তোমার দিক থেকে ভাবতে হবে। তুমি আমাকে রেন্ট পেড করলে কত? 1,000 টাকা। মেশিন পারচেজ বাই ক্যাশ, মানে তুমি মেশিন পারচেজ করলে, আজকে 1 লাখ টাকার একটা মেশিন পারচেজ করলে। ফার্নিচার সোল্ড ফর ক্যাশ, তোমার কাছে একটা ফার্নিচার ছিল, সেই ফার্নিচারটা তুমি বিক্রি করলে আর পেলে কত? 2 লাখ টাকা। তো প্রথমে তুমি এটাকে লিখলে, লেখার পর অ্যানালাইজ করতে হবে। সাপোজ মনে করো আমি একটা চেষ্টা করি, একটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ধরো ফার্নিচার সোল্ড ফর ক্যাশ, 5 নম্বরটাই আগে করি, চলো। ফার্নিচার সোল্ড ফর ক্যাশ, এই ট্রানজ্যাকশনের মধ্যে মেন হেড দুটো কি কি আছে বলতে পারো? লিখতে হবে না। ফার্নিচার সোল্ড ফর ক্যাশ, এই ট্রানজ্যাকশনটার মধ্যে মেন দুটো জিনিস রয়েছে। কি কি জিনিস রয়েছে? একটা হচ্ছে ক্যাশ, ভেরি গুড। নাম্বার 2 ফার্নিচার, ভেরি গুড। মানে আমাকে দেখতে হবে যে আগে ক্যাশে ট্রানজ্যাকশন হচ্ছে কিনা। আরে ট্রানজ্যাকশন তখনই না হবে যখন ওটা ক্যাশে হবে। আবার হতেও পারে যে আমরা ক্রেডিটে ট্রানজ্যাকশন করছি, ধারে কিনি না আমরা। ধরো পাড়ার দোকান থেকে বললো, বাড়ি থেকে কেউ বললো যে এই জিনিসটা নিয়ে আয়, পরের দিন টাকা দিয়ে দেবো,
তাহলে ওটাও কিন্তু ট্রানজাকশন, কারণ ভবিষ্যতে আমাকে টাকা দিতে হবে, কালকে আমাকে টাকা দিতে হবে, ঠিক আছে। তাহলে ক্যাশে ট্রানজাকশন হয়, ক্রেডিটে ট্রানজাকশন হয়, মানে ট্রানজাকশন দু রকম, লেনদেন দু রকমের হবে। লেনদেন আমার ট্রানজাকশনটা দু রকমের হবে, একটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন মানে নগদে লেনদেন হবে, আর একটা হচ্ছে ক্রেডিট ট্রানজাকশন মানে হচ্ছে গিয়ে ধারে লেনদেন হবে, ধারে লেনদেন হবে। লেনদেন দু রকম ভাবেই হয়। আর কোনো পদ্ধতি আছে কি, মানে জিনিসের বদলে জিনিস, এটা বার্টার সিস্টেম বলা হয়। জিনিসের বদলে জিনিস, বার্টার সিস্টেম, মানে আমার কাছে 10 কিলো চাল আছে, তোমার কাছে 5 কিলো গম আছে, আমি চালের বদলে তোমার থেকে গম নিলাম, এটাকে বলা হয় বার্টার সিস্টেম, এক্সচেঞ্জ সিস্টেম। এটা এখন নেই, এটা আগে হতো, হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে ক্যাশ ট্রানজাকশন হতে পারে, মানে আমি কোনো জিনিস কিনলাম তার এগেনস্টে ক্যাশ পাবো, কিনলাম তাহলে ক্যাশ দেবো, আর কোনো জিনিস যদি আমি ক্রেডিটে কিনি, ধারে কিনে থাকি, তাহলে ক্যাশ দেবো, মানে ভবিষ্যতে দেবো, হয় এখন দেবো নাহলে ভবিষ্যতে দেবো, এটাই তো মেন কথা। আর যদি আমি বিক্রি করি তাহলে আমি ক্যাশ এখন পাবো বা ভবিষ্যতে পাবো, ঠিক আছে। তাহলে এখানে মেন হেড হচ্ছে, একটা হচ্ছে ফার্নিচার আর একটা হচ্ছে ক্যাশ। কি কিনছি? ফার্নিচার কিনছি। আর কিভাবে কিনছি? ক্যাশের মাধ্যমে কিনছি। এই দুটোই তো মেন ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এবার দেখতে হবে আমাকে, দেখো স্টেপ বাই স্টেপ ভাবো, খুব কঠিন নয়, একদম ইজি, জলের মতো। ফার্নিচার কি অ্যাকাউন্ট, পার্সোনাল, রিয়াল না নমিনাল? রিয়াল। এবার দেখো তুমি ফট করে অ্যান্সার, তোমরা ফট করে অ্যান্সার দিয়ে দিতে পারছো, তোমার লেভেলে, আমি কিন্তু পারতাম না, আমাকে ভাবতে হতো। আচ্ছা, ফার্নিচার কি পার্সোনাল অ্যাকাউন্ট, মানে কি সজীব বস্তু বা কোম্পানি? সজীব বস্তু মানে কি চলাফেরা করছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এরকম ফার্নিচার? না। ফার্নিচার কি একটা কোম্পানি? না। তাহলে ফার্নিচার পার্সোনাল অ্যাকাউন্ট কাটা হয়ে গেল। ফার্নিচার কি নন লিভিং, নির্জীব বস্তু? হ্যাঁ, নির্জীব বস্তু। আচ্ছা, নির্জীব বস্তু হলে চলবে না, ধরা এবং দেখা যায় কি? আচ্ছা হ্যাঁ, ধরা যায় এবং দেখা যায়, তার মানে হচ্ছে ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট। আমি এরকম ভাবে ভাবতাম, স্টেপ বাই স্টেপ ভাবতাম, ঠিক আছে। তোমরা, আমি চাই তোমরা একটুখানি বলার আগে 1 মিনিট স্টেপ বাই স্টেপ ভেবে নেবে, ঠিক আছে। আচ্ছা, ক্যাশ কি অ্যাকাউন্ট? আবার রিয়েল অ্যাকাউন্টে আসছে, কারণ চলাফেরা করছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, কোম্পানি নয়, ক্যাশকে ধরা যায়, দেখা যায় এবং নন লিভিং, তাই রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটাও রিয়াল। এবার যখন আমি বলছি ফার্নিচার সোল্ড, ফার্নিচার বিক্রি করছি, ফার্নিচার বিক্রি করছি ক্যাশের মাধ্যমে, তাহলে ফার্নিচার বিক্রি করছি, তাহলে দেখো তো রিয়েল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিটের কনসেপ্টটা কি ছিল? হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। ফার্নিচার আসছে না যাচ্ছে? সেল মানে কি? বিক্রি করছি, তাহলে ফার্নিচার আসছে না যাচ্ছে? যাচ্ছে, তার মানে স্যার ফার্নিচার ক্রেডিট। ফার্নিচার যখন বিক্রি করছি, ক্যাশ আসছে না যাচ্ছে? ক্যাশ আসছে। আরে মাল বিক্রি করলে ক্যাশ আসবে, তাই না? তাহলে ক্যাশ আসবে, তার মানে ক্যাশ হচ্ছে কি ডেবিট। এবার তাহলে লেখার পদ্ধতিটা বুঝিয়ে দিই, দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডট 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 ডেবিট। এবার 1 2 3 এস এর নিচে 2 লিখবো আমরা, ঠিক আছে। এস এর ঠিক নিচে 2 লিখবো, দুটো অক্ষর ছেড়ে দেবো। 2 কি বিক্রি করছি? ফার্নিচার অ্যাকাউন্ট, 2 ফার্নিচার অ্যাকাউন্ট, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে? লেখার স্টাইল এটা, যেটা ডেবিট হবে সেটা প্রথমে, তারপরে দুটো অক্ষর ছেড়ে থার্ড অক্ষরের নিচ থেকে 2 লেখা শুরু করব, তারপরে যেটা ক্রেডিট হবে 2 এর সোজাসুজি লিখে দেব, ঠিক আছে। কঠিন লাগলো না? অ্যামাউন্টটা লিখবো কি? ক্যাশের সঙ্গে যে ডেবিট আছে, ডেবিটের ঠিক পাশেই লিখবো আমি 2 লাখ টাকা। এখানে মাথায় রাখবে যে একটা লাইন আছে, তো একটা লাইনের জাস্ট একটা লাইন যদি এরকম যায়, তাহলে লাইনের ঠিক পাশে 2 লাখ লিখলাম। আর এই যে ক্রেডিটটা হলো, সেই এই 2 লাখের পরেও মনে করবে একটা লাইন আছে, লাইনের ঠিক পাশে আমি এর সোজাসুজি এইখানে 2 লাখ টাকা লিখব, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার আছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট, ঠিক আছে। এটাকে বলা হয় জার্নাল। দেখো, ফার্স্ট ক্লাসে আমি গোল্ডেন রুল বুঝিয়েছি, গোল্ডেন রুলের ডেবিট ক্রেডিট বুঝিয়েছি, বোঝানোর পরে আমি জার্নালে চলে এসেছি। কথা বুঝতে পেরেছো? টাইম ওয়েস্ট করবো না। আর যে দুটো সপ্তাহ ক্লাস পড়ছে, 15 ডেজ ক্লাস, ডেমো ক্লাস রয়েছে, ওর মধ্যে আমি জার্নালটা কমপ্লিট করে দেবো তোমার, ঠিক আছে। তো তাহলে কি হবে, যখন আমি রেগুলার ক্লাস শুরু করব, তখন আমি জার্নালটা এক দুবার ক্লাস নিয়ে আমি ওনার লেজারে চলে যাব এবং সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট, এটা হয়ে গেল আমার জার্নাল। জার্নালের ঠিক নিচেই আমাকে একটা ক্যাচিং ওয়ার্ড দিতে হয়, একটু কিছু লিখতে হয়, ওটাকে বলা হয় ন্যারেশন। ন্যারেশনে কি লিখতে হয় দেখো, খেয়াল করো, বিং, বিং এর জায়গায় আমরা ফরও দিতে পারি, কিন্তু দেওয়ার দরকার নেই, এখন এটা সবাই ইউজ করে না, তাই আমি এটা মুছে দিলাম। বিং, কি কিনছি? সাবজেক্ট কি?
কি কিনছি, কি বিক্রি করছি? ফার্নিচার, বিং ফার্নিচার। আচ্ছা, কি করছি? ফার্নিচার কিনছি না বিক্রি করছি? বিক্রি করছি, তার মানে সোল্ড। আচ্ছা, ফার্নিচার মানে হচ্ছে সাবজেক্ট, সোল্ড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? সেল, সোল্ড, সোল্ড, বিং ফার্নিচার সোল্ড। এবার অবজেক্ট কি, কিভাবে বিক্রি করছি? ফর ক্যাশ। আচ্ছা স্যার, এটা লেখার জন্য কি আমাকে খুব চিন্তা ভাবনা করতে হলো? দেখো তো, যা ছিল আমি সেখান থেকেই তুলে দিয়েছি না। ভেবেছি কিছু, চিন্তা করেছি কিছু? না স্যার, কিচ্ছু চিন্তা করিনি, শুধু সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট লাগিয়ে দিয়েছি। সাবজেক্ট ভার্ব আর তারপরে অবজেক্ট, এটাকে টোটালটাকে বলা হয় ন্যারেশন স্যার। এটাকে বলা হবে ন্যারেশন। কথা বোঝা গেছে? নেক্সট যদি আমি চেষ্টা করি, ধরো 4 নম্বরেরটা, তোমরাই বলো। মেশিনারি পারচেজ। আচ্ছা, পারচেজ মানে ক্রয় করা, সেল মানে বিক্রয় করা। মেশিনারি পারচেজ বাই ক্যাশ, মেশিনারি কিনছি ক্যাশের মাধ্যমে। দুটো মেন হেড কি হতে পারে স্যার? মেশিনারি, মেশিন আর ক্যাশ। এবার দেখো, মেশিনটাকে না আমরা কমার্সের ভাষায় শুধু মেশিন লিখি না, মেশিনারি অ্যাকাউন্ট লিখি। তাহলে মেশিন আর ক্যাশ, তাহলে বলো তো মেশিন কি অ্যাকাউন্ট? রিয়াল অ্যাকাউন্ট স্যার। মেশিন হচ্ছে কি আমার রিয়াল অ্যাকাউন্ট। আচ্ছা, ভেরি গুড। ক্যাশ কি অ্যাকাউন্ট? রিয়াল অ্যাকাউন্ট। আচ্ছা, মেশিন যখন পারচেজ করছি, রিয়াল অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিটের রুল কি ছিল? হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে মেশিন যখন আমি কিনছি, তাহলে কি মেশিন আসছে আমার কাছে? বলো তো, আসছে তো? হ্যাঁ, ঠিক আছে। মেশিন যখন আমি কিনছি, তার মানে মেশিন আমার কাছে আসছে। আমি চেষ্টা করব তোমাকে যত রকম ভাবে ডাউটে ফেলা যায়, আর তোমার চেষ্টা হবে ফুল 100% কনফিডেন্ট হয়ে অ্যান্সার দেব। কথা বুঝলে? ভুল করতে কোনো অসুবিধা নেই, ভুল হাজার একটা ভুল করো। ইট ইজ ওকে টু মেক মিস্টেক, বাট ইট ইজ নট ওকে টু রিপিট দ্যাট সেম মিস্টেক। আমার কাছে, ঠিক আছে? অন্য টিচার তোমায় কি বলছে জানার দরকার নেই, আমার কাছে ভুল করতে হবে, কিন্তু রুল একটাই, প্রতিদিন নতুন ভুল করতে হবে, পুরনো ভুল রিপিট করা চলবে না। কথা বুঝলে? তুমি নতুন নতুন ভুল করো, প্রত্যেক দিন ভুল করো, কোনো সমস্যা নেই। ভুল করব শিখবো, ভুল করব শিখবো, কিন্তু যেটা শিখে নিলাম সেটা আর ভুল করব না। কথা বুঝলে? তাহলে বলা হয় গাধা। গাধা কাকে বলা হয় জানো? গাধা তাকে বলা হয় না যে প্রতিদিন ভুল করে, গাধা তাকে বলা হয় যে প্রতিদিন একই ভুল করে। ঠিক আছে, চলো। তাহলে মেশিন পারচেজ করছি, তাহলে মেশিন রিয়েল অ্যাকাউন্ট, মেশিন আমার কাছে আসছে। হোয়াট কামস ইন, আমি একদম দেখতে পাচ্ছি এখানে ডেবিট লেখা আছে, হোয়াট কামস ইন ডেবিট। আর ক্যাশ আমার কাছে আসছে না চলে যাচ্ছে? চলে যাচ্ছে। তাহলে ক্রেডিট কি দেখতে পাচ্ছিলাম? হোয়াট গোজ আউট, যেটা চলে যাচ্ছে, তাহলে ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো স্যার? এখানে কি লিখবো? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 1 2 সি, সি এর নিচ থেকে 2 লিখলাম। কথা বুঝলাম? 2 ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 1 লাখ। তো ডেবিটের পাশে একটা দাগ হিসাব করে আমি এখানে 1 লাখ লিখলাম, 1 লাখের পরে একটা দাগ হিসাব করে এখানে 1 লাখ লিখলাম। এই পর্যন্ত ক্লিয়ার আছে? বিং, ন্যারেশন হচ্ছে বিং, ন্যারেশন বিং। স্যার কি কিনছি? মেশিন। আমরা কি বলেছিলাম? মেশিনকে আমরা শুধু মেশিন বলি না স্যার, মেশিনারি বলি। বিং মেশিনারি। কিনছি তো, কেনার ইংলিশ কি? পারচেজ। তাহলে পারচেজের থার্ড ফর্ম কি আছে জানো? পারচেজড, ইডি যুক্ত করে দিতে হবে। বিং মেশিনারি পারচেজড, তারপর অবজেক্টটা কি দেখতে পাচ্ছি আমি, বাই ক্যাশ। এই যে পুরো লাইনটা লিখলাম, এটাকে কি বলা হয়? ন্যারেশন। এই যে আমি এটাকে লিখলাম, সিস্টেমেটিক ওয়েতে লিখলাম, এটাকে কি বলা হয়? জার্নাল। এটা হচ্ছে ট্রানজ্যাকশনটাকে রেকর্ড করার ফার্স্ট স্টেপ, জার্নাল। আর এটাকে বলা হচ্ছে ন্যারেশন। মাথায় থাকবে। নাম্বার 3 দেখো তো, রেন্ট পেড ₹1000, রেন্ট পেড ₹1000। ঠিক আছে, ইম্পর্টেন্ট কে কে আছে এখানে? দুটো ইম্পর্টেন্ট বের করতে হবে, আর না পারলে বলো না পারছি না, একটা বার করো। একটা রেন্ট আছে স্যার, ভেরি গুড। আরেকটা কি হতে পারে? কমন সেন্স কাজে লাগাও। তুমি আমার বাড়িতে ভাড়া থাকো, তুমি আমাকে রেন্ট দিচ্ছ। স্যার রেন্ট, হাত মিলিয়ে চলে গেলে, স্যার রেন্ট নিন, হ্যান্ডশেক করে চলে গেলে হবে না। কি দিচ্ছ? ক্যাশ তো দেবেই রে বাবা। রেন্ট, স্যালারি এগুলো ধারে হয়। মনে করো তুমি টাকা পেয়ে গেছো, আরে মনে করলে কি করে হবে? আরে পকেটে টাকা আসবে তবে নাকি মনে করবো যে টাকা পেয়েছি।
তাহলে এখানে টাকা বলুক বা না বলুক, রেন্ট পেড বাই ক্যাশ বুঝে নিতে হবে। কথা বুঝলে? তাহলে রেন্ট কি অ্যাকাউন্ট আমার? রেন্ট। আচ্ছা, রেন্ট চলাফেরা করে, শ্বাস প্রশ্বাস নেয়? না স্যার। রেন্ট কি কোম্পানি? না স্যার। রেন্ট কি নির্জীব বস্তু? বুঝতে পারছি না। রেন্টকে ধরা যায়, দেখা যায়? না স্যার। তার মানে রেন্টকে ধরাও যায় না, দেখাও যায় না, তার মানে নমিনাল। আচ্ছা, রেন্ট বলো, রেন্ট যদি নমিনাল হয়, নমিনালের রুলটা আরেকবার পড়ি স্যার। ডেবিট অল এক্সপেন্সেস এন্ড লসেস, ক্রেডিট অল ইনকাম এন্ড গেইন। আচ্ছা স্যার, রেন্ট পেড করলে আমার ইনকাম হয় না এক্সপেন্সেস হয়? রেন্ট পেড করলে আমার ইনকাম না এক্সপেন্স? ক্যাশের দিক থেকে ভাবো না, এক্সপেন্স। ক্যাশ বেরিয়ে গেলে এক্সপেন্স, ক্যাশ আসলে ইনকাম, এটা তো মোদ্দা কথা। রেন্ট পেড করলে আমার ক্যাশ বেরিয়ে যাচ্ছে, তার মানে ওটা আমার কি হয়ে গেল? এক্সপেন্স হয়ে গেল। লস বলবে না, এক্সপেন্সেস বলো। রেন্ট হচ্ছে কি তাহলে নমিনাল অ্যাকাউন্টে ডেবিট, ঠিক আছে। আর ক্যাশ, ক্যাশ আসছে না যাচ্ছে রেন্ট পেড করলে? ক্যাশ আসে না যায়? যাচ্ছে। তাহলে রেন্ট ক্যাশ কি অ্যাকাউন্ট বলো? ক্যাশ কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। এই দেখো অলরেডি রিয়াল রিয়াল লিখেছো, আরেকবার ভাবতে হচ্ছে, ঠিক আছে ভাবো, কোনো অসুবিধা নেই। নেক্সট দিন একটুখানি পড়ে এসো। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। এবার ক্যাশ দিচ্ছি, ক্যাশ চলে যাচ্ছে না, যখন ক্যাশ চলে যাচ্ছে হোয়াট গোজ আউট? হোয়াট গোজ আউট কি, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট স্যার, ভেরি গুড। তাহলে আমি লিখি এখানে রেন্ট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। স্যার রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট। কত? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 1000 টাকা। তার মানে এখানে একটা দাগ দিই 1000, আর এর সোজা করে এখানে 1000, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটে ন্যারেশন লিখবো, বিং রেন্ট পেইড, এইটুকু লিখলে চলবে। আর তুমি যদি একটু ভালো রেজাল্ট করতে চাও, স্কুলে টপ করতে চাও, তাহলে কি লিখবে? বাই ক্যাশ লিখে দাও। তুমি তো বুঝতেই পারছো যে ক্যাশে দিয়েছি আমি, ক্যাশ তো এখানে লিখেছি, বাই ক্যাশ, ফর ক্যাশ, থ্রু ক্যাশ, মানে ক্যাশের মাধ্যমে দিয়েছি। তার মানে এটা জার্নাল আর এটা হয়ে গেল ন্যারেশন। তাহলে আমি 3, 4, 5 তিনটে করে দিলাম, 1 আর 2টা তোমাদের ট্রাই করতে দিলাম, ঠিক আছে। আর গোল্ডেন রুলটা তোমরা মুখস্থ করে আসবে। গোল্ডেন রুল মুখস্থ করছো, 1 আর 2 নম্বর এন্ট্রিটা করছো, আর ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো, আর বন্ধুদেরও জানাচ্ছো, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি।